হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে বিশেষ ক্লাস করাচ্ছি। আজকে আমি যে ক্লাসটি করাবো সেটা 58 নম্বর ক্লাস, যেটি 1 সেপ্টেম্বর থার্ড শিফটে হয়েছিল। তো আমাকে অনেক ভাই কমেন্ট করে বলছো যে দাদা, আমাদের এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করবে। তো ভাই, তোমাদের বলছি, আমি 2024 সালে যে তোমাদের এসএসসি জিডি পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র অবশ্যই আমি করাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্রশ্নগুলো। যদি একটি ইটের উপর 7 নিউটন বল প্রয়োগ করা হয় এবং 5 মিটার সরণ হলে তাহলে কাজটি কত হবে? আমরা জানি কৃতকার্য সমান সমান বল ইন্টু সরণ। বল ইন্টু সরণ হলো কৃতকার্য। তো বল এখানে 7 নিউটন এবং সরণ হচ্ছে 5 মিটার। তো বল ইন্টু সরণ যোগ করলে, গুণ করলে কত হয়? 35। তো সঠিক উত্তর 35 জুল। ঠিক আছে, 35 জুল হবে সঠিক উত্তর। কোন উৎসবটি ঝাড়খণ্ডের উৎসব, যা দীপাবলির পরেই গবাদি পশুর সম্মানে পালন করা হয়? নিম্নের কোন উৎসবটি ঝাড়খণ্ডের উৎসব, যা দীপাবলির পরেই গবাদি পশুর সম্মানে পালন করা হয়? তো সঠিক উত্তর কী হবে? সোহরাই। সোহরাই এটি ঝাড়খণ্ডের উৎসব। দেখো, সোহরাই হলো ফসল কাটার উৎসব, যেটি হিন্দু মাসে কার্তিক আর ইংরাজি মাস ধরলে অক্টোবর এবং নভেম্বর মাসে অমাবস্যায় পালিত হয়। গবাদি পশু, বিশেষ করে বলদ, মহিষ, ছাগল এবং ভেড়ার সম্মানে এই উৎসব পালন করা হয়ে থাকে। ঠিক আছে, তো সোহরাই উৎসব কোন রাজ্যের? ঝাড়খণ্ডের। কখন পালন করা হয়? দীপাবলির পরেই কিন্তু পালন করা হয়, এবং এটা কার্তিক মাসে এবং অমাবস্যা তিথিতে এই উৎসবটি পালন করা হয়। নিচের কোন উপন্যাসটির লেখক মূলক রাজ আনন্দ নয়? নিচের কোন উপন্যাসটির লেখক মূলক রাজ আনন্দ নয়? দেখো, দ্য শর্ট অ্যান্ড দ্য সিকল। দ্য শর্ট অ্যান্ড দ্য সিকল এটা মূলক রাজ আনন্দের। কুলি এটাও মূলক রাজ আনন্দের। প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়ান প্রাইজ এটাও কিন্তু মূলক রাজ আনন্দের। তো দ্য গাইডটা কিন্তু মূলক রাজ আনন্দের নয়, এটা কিন্তু আর কে নারায়ণের কিন্তু লেখা। ঠিক আছে, আর কে নারায়ণের লেখা দ্য গাইড। তো মূলক রাজ আনন্দের লেখা উপন্যাসগুলো কী কী? দ্য শর্ট অ্যান্ড দ্য সিকল, কুলি এবং প্রাইভেট লাইফ অফ অ্যান ইন্ডিয়া প্রাইজ। কোন নৃত্যটি শেবকালী নামে একটি অধিবেশনের ঠিক আগে একটি মন্দির চত্বরে করা হয়েছিল? নিম্নের কোন নৃত্যটি শেবকালী নামক একটি অধিবেশনের ঠিক আগে একটি মন্দির চত্বরে করা হয়েছিল? তো নৃত্যটির নাম হচ্ছে কথাকলি নৃত্যটি। এটা কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এই কথাকলি। কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। ওড়িশি উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের কিন্তু শাস্ত্রীয় নৃত্যই কুচিপুড়ি। নিচের কোনটি ভারতের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব? নিম্নলিখিত কোনটি ভারতের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব? তো অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব কি? অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব আইনগত বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেওয়া হলো এটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব।
ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ ৭৬-এ উল্লেখ করা হয়েছে যে তিনি ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা হিসাবে তিনি সমস্ত আইনি বিষয়ে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দেন। তো অ্যাটর্নি জেনারেল ভারতীয় সংবিধানে ৭৬ নম্বরে কিন্তু উল্লেখ করা রয়েছে। অ্যাটর্নি জেনারেল হতে গেলে কী করতে হবে? তো অ্যাটর্নি জেনারেল হতে গেলে তাকে ভারতীয় নাগরিক হতে হবে। তাকে অবশ্যই যে কোনো রাজ্যের হাইকোর্টের বিচারক হিসাবে ৫ বছর পূর্ণ করতে হবে, অথবা একজন আইনজীবী হিসাবে হাইকোর্টে ১০ বছর পূর্ণ করতে হবে। তো হাইকোর্টের বিচারপতি হিসাবে ৫ বছর, অথবা হাইকোর্টের আইনজীবী হিসাবে কিন্তু ১০ বছর পূর্ণ করতে হবে। আর রাষ্ট্রপতির দৃষ্টিতে তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামনি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। আর এর আগে যে 15তম অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি হলেন কে বেণুগোপাল। ড্যাশ রাজ্যের সিন্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর আগের, এবং তাদের সিদ্ধি ধামাল নাচ একটি চমৎকার শিল্পরূপের উদাহরণ। তো কোন রাজ্যের কথা বলা রয়েছে? তো এটি গুজরাট রাজ্যের কথা বলা রয়েছে। গুজরাট রাজ্যে সিন্ধিদের সাংস্কৃতিক ঐতিহ্য প্রায় 300 বছর আগেরকার, এবং এখানে তাদের সিদ্ধি ধামাল নাচ একটি চমৎকার শিল্পরূপের উদাহরণ সৃষ্টি করেছে। নিম্নলিখিত কোন স্থানে বর্ষা ঋতুতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? কোন স্থানে বর্ষা ঋতুর সময়ও সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? তো সঠিক উত্তর হবে লে। ভারতের লে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পার্বত্য জেলার একটি শহর মৌসিনরাম ভারত তথা বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। ঠিক আছে, তো মৌসিনরামে ভারত তথা বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। এটি পৃথিবীর সবচেয়ে আর্দ্রতম স্থান। এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 11,872 মিমি। তো মৌসিনরামের বার্ষিক বৃষ্টিপাত কত? তো মৌসিনরামের বার্ষিক বৃষ্টিপাত 11,872 মিলিমিটার। 2023 সালের IPL ফাইনাল ম্যাচ কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? 2023 সালে। তো এবছরও 2024 সালে IPL খেলা হয়েছে। এবারে কিন্তু ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স সানরাইজ হায়দ্রাবাদকে কিন্তু পরাজিত করে তৃতীয়বারের জন্য IPL চ্যাম্পিয়ন হয়েছে। আর এবছরের IPL ফাইনাল ম্যাচটি হয়েছে এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই। ঠিক আছে, আর 2023 সালের IPL ফাইনাল ম্যাচ হয়েছিল আহমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 2023 সালের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চেন্নাই সুপার কিং গুজরাট টাইটান্সকে পরাজিত করেছিল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত নৃত্যশিল্পীদের মধ্যে কে কত্থক কেন্দ্রের পরিচালক ছিলেন এবং কালাশ্রম নামে নিজস্ব স্কুল খুলেছিলেন? কত্থক কেন্দ্রের পরিচালক এবং কালাশ্রম নামে একটি নিজস্ব স্কুলও খুলেছিলেন। তিনি কে? তো তিনি হলেন পণ্ডিত বিরজু মহারাজ একজন কত্থক নৃত্যশিল্পী। ঠিক আছে, কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজ। আর কত্থক ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। ঘাটতি বাজেট বলতে কী বোঝায়? 10 নম্বর প্রশ্ন, ঘাটতি বাজেট বলতে কী বোঝায়?
তো যখন সরকারের রাজস্বের তুলনায় ব্যয় বেশি হবে, রাজস্বের তুলনায় সরকারের ব্যয় অধিক হয়, তখন কিন্তু ঘাটতি বাজেট হয়। তো রাজস্বের তুলনায় ব্যয় যখন বেশি হয় তখন কিন্তু ঘাটতি বাজেট বলা হয়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এটাও এসেছে অর্থনীতি থেকে। দেখো, এসএসসি এমটিএসে টোটাল 25টি জেনারেল নলেজ থাকে। তো 25টির মধ্যে 2 থেকে 3টি কিন্তু এই অর্থনীতি থেকে প্রশ্ন আসে। তো বলেছে রাজস্ব ব্যয় বলতে কি বোঝায়? রাজস্ব ব্যয় কি? তো রাজস্ব ব্যয় হলো প্রতিদিনে সরকারি কাজে ব্যয় করা অর্থ। প্রতিদিনে সরকারি কাজে যে পরিমাণ অর্থ খরচ হয় তাকেই কিন্তু রাজস্ব ব্যয় বলে। তো রাজস্ব ব্যয় বলতে বোঝায় প্রতিদিনের সরকারি কাজে ব্যয় করা অর্থ। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত লাইক করোনি, তো অবশ্যই লাইক করে দাও, একটু লাইক করে দাও। আর সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, অবশ্যই লাইক করবে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী রাই কুডারকে সঙ্গে নিয়ে এ মিটিং বাই দ্য রিভার এর জন্য 1994 সালে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন? তো কোন ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি রাই কুডারকে সঙ্গে নিয়ে এ মিটিং বাই দ্য রিভারের জন্য 1994 সালে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন? তো 1994 সালে গ্র্যামি পুরস্কার কে পেয়েছিলেন? তো তিনি হলেন বিশ্বমোহন ভাট। বিশ্বমোহন ভাট, যিনি মোহন বীণা সৃষ্টি করেছিলেন। মোহন বীণা, মোহন বীণার সঙ্গে যুক্ত বিশ্বমোহন ভাট। দেখো, মার্কিন দ্য রেকর্ডিং একাডেমি কর্তৃক প্রবর্তিত বার্ষিক পুরস্কার, যা সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্বের জন্য প্রদান করা হয়। তো এই গ্র্যামি পুরস্কার কারা প্রদান করে? মার্কিন দ্য রেকর্ডিং একাডেমি। প্রথম ভারতীয় হিসাবে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর। তো পণ্ডিত রবিশঙ্কর 1968 সালে প্রথম গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন ভারতীয় হিসাবে। আর প্রথম মহিলা হিসাবে ভারতীয় মহিলা হিসাবে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন তানভি শাহ। তানভি শাহ প্রথম ভারতীয় মহিলা হিসাবে গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। পবিত্র কৈলাস পর্বত ভারতের কোন প্রতিবেশী দেশে অবস্থিত? তো কৈলাস পর্বত কিন্তু তিব্বতে অবস্থিত। ঠিক আছে, তো তিব্বত কিন্তু চীনের একটি অংশ। তো সঠিক উত্তর হবে চীন। চীন। তো কৈলাস পর্বত ভারতের প্রতিবেশী দেশ চীনের অবস্থিত। এর উচ্চতা কত? 6638 মিটার। পর্বতটি গ্যাংডাইস রেঞ্জের অন্তর্গত। গ্যাংডাইস রেঞ্জের অন্তর্গত এই কৈলাস পর্বতটি। নিচের কোন ভারতীয় রাজ্যে গ্রীষ্মকালে লু বাতাস প্রবাহিত হয় না? দেখো, লু বাতাসের প্রকৃতি কেমন? তো লু বাতাসের প্রকৃতি উষ্ণ ও শুষ্ক। উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির কিন্তু এই লু, যেটি ভারতের উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয়। তো উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত হয় এই লু বায়ু। তো পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানা ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত। ঠিক আছে, দেখো পশ্চিমে, উত্তর পশ্চিমে দেখো টোটাল পশ্চিমে রাজস্থান, ঠিক আছে, উত্তর ভারতের হরিয়ানা, ঠিক আছে, উত্তর ভারতে পাঞ্জাবও রয়েছে। তো পাঞ্জাবটা পশ্চিম ভারতের মধ্যে পড়ে, আর হরিয়ানাটা উত্তর ভারতের মধ্যে পড়ে, রাজস্থানটা কিন্তু পশ্চিম ভারতের মধ্যেই পড়ে। তো সঠিক উত্তর হবে গোয়া। গোয়া কিন্তু লু বাতাস প্রবাহিত হয় না। তো উত্তর পশ্চিম ভারতে এই লু বাতাস প্রভাবিত হয়, যেটা পাঞ্জাব, রাজস্থান এবং হরিয়ানাতে দেখতে পাওয়া যায়। বন্যপ্রাণী সুরক্ষা সংশোধনী আইন 2022 সালে বন্যপ্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতির আন্তর্জাতিক
বাণিজ্য সংক্রান্ত কনভেনশন বাস্তবায়ন করতে চায়। দ্য কনভেনশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন endangered species of wild fauna and flora বা সিটিস। এই সিটিস সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো সিটিস সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? তো দেখো, সিটিস সম্পর্কে যে বিবৃতিটি সঠিক সেটা হচ্ছে, দেখো 1, 3 এবং 4। এবং একে কি বলা রয়েছে, দেখো সিটিস হলো বা CITES হলো সরকারগুলির মধ্যে একটি চুক্তি যাতে বন্যপ্রাণী এবং উদ্ভিদের নমুনাগুলিতে আন্তর্জাতিক বাণিজ্য প্রজাতি বেঁচে থাকার জন্য সমস্যা সৃষ্টি না করে। এটা কনভেনশন চায় দেশগুলিকে অনুমতির মাধ্যমে সমস্ত তালিকাভুক্ত নমুনার বাণিজ্যকে নিয়ন্ত্রণ করুক। আর 4 নম্বর বলেছে এই জীবন্ত প্রাণীর নমুনাগুলির দখলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তো এটি জীবন্ত প্রাণীর নমুনাগুলির দখলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঠিক আছে। কোন মহিলা লেখিকার আত্মজীবনী মাই স্টোরি? মাই স্টোরি কোন মহিলা লেখিকার আত্মজীবনী? তো সঠিক উত্তর হবে কমলা দাস। কবি কমলা দাস কমলা সুরাইয়া বা মাধবী কুট্টি নামেও পরিচিত। কমলা দাস কমলা সুরাইয়া বা মাধবী কুট্টি নামেও পরিচিত। এই আত্মজীবনীমূলক বইটি মূলত মালায়ালাম ভাষায় প্রকাশিত হয়েছিল, যার নাম এন্তে কাঠা। এন্তে কাঠা এটা কিন্তু মালায়ালাম ভাষায় প্রকাশিত হয়েছিল। তো মাই স্টোরি এটি যদি মালায়ালাম ভাষায় বলা যায়, তো মালায়ালাম ভাষায় এটা হচ্ছে এন্তে কাথা। ভারত সরকারের প্রকল্প দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, এই প্রকল্পের অধীনে কত বছরের মধ্যে থাকা লোকেরা এই প্রকল্পের সুবিধা পাবে? তো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা এটি কত বছর বয়সী ভারতীয় যুবকরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন? তো এখানে 15 থেকে 35 বছর পর্যন্ত ভারতীয় লোকেরা বিশেষ সুবিধা পেয়ে থাকেন। দেখো, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা PMKVY একটি স্বল্পমেয়াদী দক্ষতা উন্নয়ন কর্মসূচি। এটি 2015 সালে ভারত সরকার চালু করে। এই স্কিমের উদ্দেশ্য হল ভারতীয় যুবকদের শিল্প প্রাসঙ্গিক দক্ষতা প্রশিক্ষণ গ্রহণ করতে সক্ষম করা এবং ক্ষমতায়ন করা, যা তাদের উন্নত জীবিকা নির্বাহ করতে সাহায্য করবে। তো অবশ্যই একটু লাইক করবে বন্ধুরা। নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা কে? তো নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা ছিলেন ভগৎ সিং। ভগৎ সিং নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠা করেন 1926 সালে। ভগৎ সিংয়ের ডাক দিয়েছিলেন কি? ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা কিন্তু ভগৎ সিং দিয়েছিলেন। ঠিক আছে, ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটা কে দিয়েছিলেন? ভগৎ সিং। গলগন্ড রোগের ফলে শরীরের কোন গ্রন্থি বড় হয়ে যায়, যার কারণে গলার সামনের অংশ ফুলে যায়? গলগন্ড রোগ হয় কিসের অভাবে? আয়োডিনের অভাবে। শরীরে আয়োডিনের অভাব ঘটলে কিন্তু এই গলগন্ড রোগটি হয়। এই গলগন্ড রোগের ফলে কি হয়? গলার সামনের দিকে দেখবে ফুলে যাবে। তো এই গলগন্ড রোগটি কোন গ্রন্থিতে হয়? তো গলগন্ড রোগটি কিন্তু থাইরয়েড গ্রন্থিতে হয়ে থাকে। কোন রাজ্যে ভিতারি মন্দির অবস্থিত? কোন রাজ্যে ভিতারি মন্দির অবস্থিত? তো সঠিক উত্তর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে এই ভিতারি মন্দিরটি অবস্থিত। শুভমন গিল খেলাধুলায় রেকর্ড সৃষ্টি করে সংবাদে ছিলেন। শুভমন গিল তিনি খেলাধুলার রেকর্ড সৃষ্টি করে সংবাদে ছিলেন
তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো তিনি একজন ভারতীয় ক্রিকেটার। শুভমন গিল তিনি একজন ভারতীয় দলের ক্রিকেটার। 22 নম্বর প্রশ্ন কি বলেছে? নিচের কোনটি মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে না? মৌলিক দায়িত্ব যেটি ভারতীয় সংবিধানে 51 এবং ভাগ 4 এতে কিন্তু বলা রয়েছে। তো নিচের কোনটি মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে না? মৌলিক দায়িত্ব বা কর্তব্য। তো সঠিক উত্তর হবে কর প্রদান করা। মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য, ঠিক আছে, এটা কিন্তু কোনটি পড়ে না? কর প্রদান করা কিন্তু মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে না। কী কী পড়ে? বৈজ্ঞানিক মেজাজ বিকাশ করা, সম্প্রীতি প্রচার করা, জাতীয় সঙ্গীতকে সম্মান জানানো, ঠিক আছে, সম্প্রীতি প্রচার করা। নিচের মধ্যে কে একজন বিখ্যাত সেতার বাদক ছিলেন? তো নিচের কে একজন বিখ্যাত সেতার বাদক? তো তিনি হলেন পণ্ডিত রবিশঙ্কর। পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন সেতার বাদক। নিচের কোন বিশ্ববিদ্যালয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 3য় সংস্করণে সর্বোচ্চ পদক জিতেছে? নিচের কোন বিশ্ববিদ্যালয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 3য় সংস্করণে সর্বোচ্চ পদক জিতেছে? তো সঠিক উত্তর হবে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের 3য় সংস্করণে সর্বোচ্চ পদক জিতেছে। পাঞ্জাব ইউনিভার্সিটি টোটাল 26টি স্বর্ণ, 17টি রৌপ্য এবং 26টি ব্রোঞ্জ পদক নিয়ে সামগ্রিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে। গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় অমৃতসর, ঠিক আছে, যারা দ্বিতীয় হয়েছে তাদের মোট 24টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 17টি ব্রোঞ্জ। জৈন বিশ্ববিদ্যালয় কর্ণাটক, তারা 16টি স্বর্ণ, 10টি রৌপ্য এবং 6টি ব্রোঞ্জ নিয়ে 3য় স্থান অধিকার করেছে। উত্তরপ্রদেশের বারাণসীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই 3য় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2022 অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ দেশের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে মুসলমানদের জন্য স্বাধীন রাজ্য দাবি করে একটি প্রস্তাব উত্থাপন করেছিল? কত সালে মুসলিম লীগ উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলে মুসলমানদের জন্য একটি স্বাধীন রাজ্য দাবি করেছিলেন? তো 1940 সালে। 1940 সালে এই লাহোর অধিবেশনে এই প্রস্তাবটি দেওয়া হয়। দেখো 1906 সালে ঢাকায় আগা খা, ঢাকার নবাব সলিমুল্লাহ এবং নবাব ওয়াকার উল মুলকের নেতৃত্বে মুসলিম লীগ গঠিত হয়। ভিকার উল মুলক ছিলেন মুসলিম লীগের প্রথম সভাপতি। 1908 সালে মার্চ মাসে আগা খা সর্বভারতীয় মুসলিম লীগের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। তো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।